এক বনে মিনু টুনটুনি তার ছোট্ট মেয়ে টুনিকে নিয়ে বাস করত। মিনু টুনটুনির একটা গাভী ছিল। সেই গাভীর দুধ বিক্রি করে মিনু তাদের সংসার চালাতো। এদিকে মিনুর মেয়ে টুনি ছিল ভীষণ বোকা। টুনি সারাদিন বোকামো বোকামো কাজ করে আর মিনুকে জব্দ করে। টুনি, এই টুনি, কিরে কোথায় তুই? এদিকে আয় তো একটু মা। কি হলো মা, এভাবে তুমি ডাকছো কেন? আমি কি কানে কম শুনি নাকি যে এত জোরে জোরে ডাকছো? না না মা, তুই কেন কানে কম শুনবি? তোর মাথায় তো গোবর ভর্তি, তাই একটু জোরে জোরে ডেকেছি, যাতে করে আমার ডাকটা তুই পরিষ্কার করে শুনতে পারিস, বুঝলি মা? ওফ মা, তুমি সবসময় আমাকে কেন এভাবে বলো বলো তো? আমার মাথায় কি গোবর আছে? হ্যাঁ, গোবর থাকলে কি স্যার ম্যাডামেরা আমাকে স্কুলে ভর্তি করে নিত বলো তো? হ্যাঁ জানি তো, তোমার মাথায় অনেক বুদ্ধি হয়েছে। এখন শোন আমার কথা। এই যে আমি ঘাস নিয়ে এসেছি, এই ঘাসগুলো এবার কুচি কুচি করে কেটে লালিকে খেতে দে তো। যা যা, তাড়াতাড়ি যা, ততক্ষণে আমি রান্নাটা চাপিয়ে দেই। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি লালিকে অনেক ভালোভাবে খাওয়াবো। এই বলে টুনি ঘাসগুলো নিয়ে কাটতে শুরু করে আর অন্যদিকে মিনু রান্নাঘরে যায়। টুনি ঘাস কাটা শেষে বলে, সব ঘাস তো কাটা শেষ, কিন্তু লালিকে এত শুকনো ঘাস খেতে পারবে? যাই, রান্নাঘরে যাই। মা তো আজ ডাল রান্না করবে বলেছে, ঘাসের সাথে ডাল মিশিয়ে দিলে ঘাসগুলো অনেক নরম হবে আর লালিরও খেতে কোনো কষ্ট হবে না। লালি খুব মজা করে খেতে পারবে। এই ভেবে টুনি রান্নাঘরে যায় আর মিনুকে বলে, মা, ও মা, তোমার কি ডাল রান্না শেষ হলো? এই তো এইমাত্র ডাল চুলায় বসিয়ে দিলাম। কেন বলতো, তুই হঠাৎ ডালের খোঁজ করছিস কেন? হ্যাঁ, আরে মা, জানো তো লালি তো শুকনো ঘাস খেতে পারবে না, তাই বলছি ঘাসের সাথে একটু ডাল মিশিয়ে দিলে লালির ঘাস খেতে আর কোনো কষ্ট হবে না মা। আহ মরণ, শোনো বোকা মেয়ের কথা। আমি বাপের জন্মেও শুনিনি যে গাভীকে ঘাসের সাথে ডাল মিশিয়ে খাওয়াতে। এই বোকা মেয়ের পাল্লায় পড়ে আরো যে কত কি আমাকে দেখতে হবে। হে উপরওয়ালা, তুমি কেন আমাকে এই গোবর পরা মেয়েটাকে দিয়েছো বলো তো? উফ মা, চুপ করো তো, তুমি সবসময় আমাকে বকো। লালির খেতে কষ্ট হবে জন্য তো আমি একটা বুদ্ধি বের করলাম, সেটা তোমার সহ্য হলো না তাই না? আহা, কি ভালো বুদ্ধিটাই না বের করেছে আমার মেয়েটা। শোন, বলি কি, লালিকে ঘাস না খাইয়ে ঘাসগুলো বরং তুই খেয়ে নে, তাহলে আর লালির ঘাস খেতে কষ্ট হবে না। যা বলছি আমার চোখের সামন থেকে চলে যা। মায়ের বকা শুনে টুনি রাগ করে গাভীকে ঘাসগুলো খেতে দেয় আর বলতে থাকে, নে লালি নে, আজ একটু কষ্ট করে ঘাসগুলো খেয়ে নে। মা তো ডাল দিলই না, তোর ভালোই লাগে না। এইভাবে বোকা টুনির সাথে মিনু দিন কাটতে থাকে। একদিন টুনি স্কুল থেকে বাড়ি ফিরে মিনুকে বলতে থাকে, মা, মা জানো একটা খুশির সংবাদ আছে। ও মা, তাই বুঝি? ও শুনি, কি খুশির সংবাদ নিয়ে এসেছিস তুই? জানো মা, আজ আমার স্কুলে পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি সব সাবজেক্টে ফেল করেছি গো মা। ফেল করেছি? আমি ফেল করে ভালো করেছি না মা বলো? এখন থেকে তো আমার পড়াশোনার খরচ তোমাকে আর দিতে হবে না। কি, তুই ফেল করেছিস? ফেল করে খুব খুশি হয়েছিস তাই না? পূর্বের ক্লাসের বেতনগুলো কে দেবে শুনি? তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর ফেল করবো না মা। তোর মতো বোকা গাধি ভালো মন্দর কি বুঝবে শুনি? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। কই রে, কই আমার মুড়ো ঝাড়ুটা কই রে? আজকে ঝাড়ু দিয়ে পিটিয়ে আমি তোর পিঠের সব ছাল তুলে ফেলবো। এই বলে মিনু ঝাড়ু খুঁজতে থাকে আর টুনি মার খাওয়ার ভয়ে সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়।
এভাবে টুনি সব সময় বোকামো বোকামো কাজ করত। একদিন, টুনি, এই টুনি, এদিকে শোন, আমি একটু তোর সখী মাসির বাড়ি থেকে আসছি। আর তুই গাভীটাকে দেখে রাখিস তো, আর ঠিক মতো ঘাস খেতে দিস। বোকার মতো ঘুমিয়ে পড়িস না আবার। যে চোর ডাকাত পড়েছে রে বাবা, খেয়াল রাখিস ভালো করে। এই বলে মিনু চলে যায়। আর টুনি গোয়াল ঘরের পাশে বসে গাভীকে পাহারা দিতে থাকে। অন্যদিকে কালু কাক হাতে একটা নেতিয়ে পড়া কচু গাছ নিয়ে হাঁটছিল আর বলছিল, তোর বাবা, তান্ত্রিককে উপকার করলাম স্বর্ণ মুদ্রা পাওয়ার আশায়, কিন্তু এই তান্ত্রিক আমার হাতে কচু গাছ ধরিয়ে দিল। এখন এই কচু গাছ দিয়ে আমি কি করব? আরে আরে, ওই তো মিনু মাসি কোথায় যেন যাচ্ছে। তার মানে মিনু মাসির বাড়িতে বোকা হাদারাম টুনিটা একাই আছে। যাই, ওই বোকা টুনিকে ভুলিয়ে ভালিয়ে এই কচু গাছের বিনিময়ে ওদের গাভীটাকে নিয়ে আসবো। তাহলে গাভীটাকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এই বলে কালু কাক মিনুর বাড়িতে যায় আর টুনিকে ডাকতে থাকে আর বলতে থাকে, টুনি, এই টুনি, বাড়িতে আছিস? কি ব্যাপার কালু দাদা, তুমি এখানে কেন? তোমার হাতে এটা কিসের গাছ গো? কচু, কচু গাছ এটা। এটা হলো কচু গাছ, জানিস? আর এই কচু গাছটা সাধারণ কচু গাছ নয়, জাদুই কচু গাছ। এই কচু গাছ বড় হলে এর পাতাগুলো সোনার হবে। কি বলছো দাদা, কচুর পাতা সোনার হবে? তাহলে যে তুমি অনেক বড় লোক হয়ে যাবে। আরে না রে, আমি তো চাই তোরা অনেক বড় লোক হ। তোদের তো অনেক কষ্ট, তাই এই কচু গাছটা আমি তোদের দিতে এসেছি। তোমার তাই বুঝি? তো দাও দাও, কচু গাছটা আমাকে দাও। ওরে বাবা, আমরা তো অনেক বড় লোক হয়ে যাব। কালু কাক টুনিকে ভুলভাল বুঝিয়ে কচু গাছটা টুনিকে দেয়। এদিকে টুনি কচু গাছ পেয়ে আনন্দে নাচতে থাকে, আর ওদিকে কালু কাক গাভীটাকে নিয়ে যেতে থাকে। কি কালু দাদা তো আমাদের লালিকে নিয়ে যাচ্ছে। ধুর বাবা, নিয়ে যাক। কালু দাদা আমাদের কত দামি কচু গাছ দিয়েছে। এই কচু গাছ বড় হলে যখন সোনার কচু পাতা হবে, তখন সেগুলো বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব আর অনেকগুলো গাভী কিনতে পারবো। যাই, এই কচু গাছটা তাড়াতাড়ি রোপণ করি। এই বলে টুনি কালু কাককে না আটকিয়ে আনন্দে আত্মহারা হয়ে কচু গাছটিকে তাদের বাড়ির উঠোনে রোপণ করে আর কচু গাছে পানি দিতে থাকে। তখন মিনু বাড়িতে আসে আর গোয়াল ঘরে গাভীকে দেখতে না পেয়ে, কি রে টুনিমা, আমাদের লালি কোথায়? আমাদের লালিকে তো দেখতে পাচ্ছি না, কোথায় লালি? এরপর টুনি মিনুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মিনু অনেক রেগে যায় আর টুনিকে মারতে থাকে আর বলতে থাকে, শয়তান বোকা মেয়ে, তুই কবে চালাক হবি? হ্যাঁ, সামান্য কচু গাছের বিনিময়ে আমাদের সংসার চালানোর একমাত্র উৎসটা ওই শয়তান কালু কাককে দিয়ে দিলি। এখন আমরা কি খেয়ে বাঁচবো? হে উপরওয়ালা, তুমি আমাকে তুলে না উপরওয়ালা। এসব যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না উপরওয়ালা। এই বলে মিনু টুনিকে মারা বন্ধ করে ঘরে চলে যায় আর এদিকে টুনি কাঁদতে থাকে। মা আমাকে শুধু শুধু বকলো, একদিন ঠিকই কচু গাছে সোনার ফসল হবে, তুমি দেখে নিও মা। এই বলে টুনি চোখের জল মুছে কচু গাছের যত্ন নিতে থাকে। টুনি দিন রাত পরিশ্রম করে কচু গাছের যত্ন নেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কচু গাছটা বড় হয়ে যায়। টুনির কচু গাছে একটা সোনার বেগুন ধরে। তা দেখে মিনু আর টুনি ভীষণ অবাক হয়। মা দেখো কচু গাছে সোনার বেগুন ধরেছে, কিন্তু কালু দাদা যে বলেছিল কচু পাতা নাকি সোনার হবে। যাকে সোনা তো আছে, তাতেই হবে। সত্যি রে মা টুনি, কালু থেকে কচু গাছটা দিয়ে ভালোই করেছে। এই কচু গাছটা নিশ্চয়ই কোনো জাদুই গাছ।
তাই তো সোনার বেগুন ধরেছে এতে। বুঝেছো, আমি কেমন বুদ্ধি খাটিয়ে কালু দাদার কাছ থেকে কচু গাছটা নিয়েছি। আমাকে তুমি আর বোকা বলতে পারবে না। কি মজা! আমি অনেক চালাক হয়ে গেছি। এরপর থেকে প্রতিদিন টুনির কচু গাছে একটা করে সোনার বেগুন ধরতো, আর তারা সেসব সোনার বেগুন বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে। হা 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 হা, এখন থেকে এই নীলমণি আমার। আজকের পর থেকে আমার রাজ্যে আর কোনো কিছুরই অভাব থাকবে না। হা 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 হা, সব থেকে ধনী আর শক্তিশালী রাজ্য হবে আমার। দাদা, আমি তো শুনেছিলাম এই নীলমণিটা নাকি অনেক অভিশপ্ত। আমার মনে হয় এটার তোমার রাজ্যে রাখা একদম উচিত হবে না, কারণ যে কোনো সময় রাজ্যে বিপদ নেমে আসতে পারে। আমি এটা একদম বিশ্বাস করি না। যদি হতো তাহলে এটা প্রথমেই হতো। এটা আর আমি প্রাসাদ অবধি আনতে পারতাম না। দাদা, তুমি মনে হয় ভুল করছো দাদা। এসব কথা বলতে বলতে হঠাৎ পেঁচার বুকে ব্যথা শুরু হয়ে যায়। পেঁচা ব্যথায় কাতরাতে থাকে। আমি যে আর পারছি না, আমার বুকটা ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে। ভাই, কিছু কর আমার জন্য, কিছু কর। রাজা পেঁচার কিছু করার আগেই পেঁচার মৃত্যু হয়, আর পেঁচা সিংহাসনে লুইয়ে পড়ে। হঠাৎ রাজার এমন মৃত্যুতে পুরো রাজ্য থমকে যায়, কিন্তু কেন এমন মৃত্যু হলো তা কেউই আন্দাজ করতে পারে না। এরপর সবাই মিলে রাজার সৎকার করায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। পেঁচার পরবর্তী তার ছেলেকে সেই সিংহাসনে বসায়। তোমরা সবাই শোনো, আমার দাদা মারা গিয়েছে, আর দাদা মারা যাওয়ার ফলে আমাদের রাজ্য ফাঁকা পড়ে গেছে। তাই দাদার উত্তরাধিকার হিসেবে তার ছেলেকে আমি এই রাজ্যের ভার তুলে দিলাম। এবার নতুন রাজা তার যোগ্যতার সাথে রাজ্যের পরিচালনা করবে। জয়, বিরামপুর রাজ্যের নতুন রাজার জয়। সবাই মিলে রাজার জয়ের ধ্বনি দিতে থাকে। আর তখনই নতুন রাজারও তার বাবার মতো বুকে ব্যথা উঠে যায়, আর তা দেখে পুনরায় পুরো রাজ্যের পাখিরা থমকে যায়। সবাই কি করবে তা কিছুই বুঝে উঠতে পারছে না। এরপর সবাই মিলে নতুন রাজার লাশ নিয়ে প্রাসাদের বাহিরে চলে আসে। আমি নিশ্চিত দাদা আর তার ছেলের এই মণির কারণেই মৃত্যু হয়েছে। আমি এই মণি আর এই প্রাসাদেই রাখবো না। এক্ষুনি এটাকে আমি গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসবো। এই বলে ঈগল নীলমণি নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়, আর সেখানে থাকা একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে মণিটা ফেলে দিয়ে ঈগল আবারও প্রাসাদে ফিরে আসে। কিন্তু প্রাসাদে ঢুকতেই তার চোখ পুরো ছানাপড়া হয়ে যায়, কারণ নীলমণি আবারও সে আগের স্থানে ফিরে এসেছে। এটা কি করে সম্ভব? আমি তো এক্ষুনি এটাকে জঙ্গলে ফেলে দিয়ে এলাম। বুঝেছি, এটাকে এত সহজে দূর করতে পারবো না। প্রহরী, প্রহরী! বলেন সেনাপতি মশাই। আমার দাদা আর ভাতিজার পর সিংহাসনে বসার অধিকার আমার আছে, কিন্তু আমি এই সিংহাসনে কিছুতেই বসতে চাচ্ছি না, কারণ আমার দাদা লোভ করেছিল, আর সে হয়তো ভুলে গিয়েছিল যে লোভে পাপ আর পাপে মৃত্যু, আর ভুলে যাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তাই আমি আর এই মৃত্যু বেছে নিতে পারবো না। ঠিক আছে সেনাপতি মশাই, কিন্তু এখন আমরা কি করতে পারি? তোমরা সবাই মিলে এই মণিটাকে নিয়ে দূরে কোথাও পুঁতে রাখো, বা আগুনে জ্বালিয়ে দাও। একে আর আমি কিছুতেই প্রাসাদে রাখতে চাচ্ছি না। ঈগলের কথা মতো প্রহরীরা নীলমণি নিয়ে প্রাসাদ থেকে অনেক দূরে যায়, আর সেখানে গিয়ে লোহার হাতুড় দিয়ে নীলমণি ভাঙার চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টার পরেও নীলমণি ভেঙে যায় না, উল্টো লোহার হাতুড়ি ভেঙে যায়। আর তা দেখে প্রহরীরা ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখানে তারা এক মুহূর্ত দেরি না করে প্রাসাদে ফিরে যায়, আর ঈগলকে সব ঘটনা খুলে বলে। এই মণি যদি আমাদের পিছু না ছাড়ে, তাহলে তো দেখছি এই রাজ্যে আমরা কেউ বেঁচে থাকবো না, সবাই দাদার মতো মারা যাব। আমরা এভাবে মরতে চাই না সেনাপতি মশাই, আপনি কিছু একটা করুন। কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। আমি আর এমন কাউকেও দেখতে পাচ্ছি না যে কিনা আমায় একটু সাহায্য করতে পারবে। মহারাজ, পাশের জঙ্গলে এক টুনি নামের এক পাখি আছে, যে কিনা জাদুবিদ্যায় পারদর্শী। আপনি চাইলে তার শরণাপন্ন হতে পারেন, তিনি হয়তো কোনো না কোনো ভাবে আপনার সাহায্য করতে পারে। ঠিক আছে, তবে তাই হোক। ঈগল তার বাহক হাতিকে নিয়ে টুনির বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমায়। দেখ বাবা, এ কি সর্বনাশী কাণ্ড!
এখন এই ছাতাটা কি নষ্ট হতে হলো? এখন আমি জাদু করবো কি করে? দূর চাই, আর ভালোই লাগে না। বাড়িতে কেউ আছেন? আমি একটু টুনির সাথে দেখা করতাম। জি বলুন, আমি টুনি। আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, দয়া করে আমায় একটু সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কে আপনি আর কিসেরই বা সাহায্য চাচ্ছেন আমার কাছে? আমি হলাম বিরামপুর রাজ্যের সেনাপতি, আর আমাদের রাজ্য। এরপর ঈগল সব ঘটনা টুনিকে খুলে বলে। এই তো তাহলে মহাবিপদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেনাপতি মশাই, আমি আপনাদের রাজ্যের সমস্যা সমাধানের দায়িত্ব নিলাম। শুনে আমি বড়ই খুশি হলাম। আপনি এখন আপনার রাজ্যে ফিরে যান আর নীলমণির দিকে ভালোভাবে নজর দিন। আমি এদিকে আমার গুরুমাতার সাথে দেখা করে আসছি। টুনির কথা মতো ঈগল আবার তার রাজ্যে ফিরে যায়, আর টুনি তার গুরুমাতার সাথে দেখা করার জন্য তার গুহায় যায় আর সব ঘটনা খুলে বলে। ওই নীলমণি এক রাক্ষসে বাঘের চোখের মণি। ওই মণিকে সরিয়ে আনার কারণে বাঘ এখন নিদ্রাহীন জীবন কাটাচ্ছে, যার কারণে বাঘের স্বাভাবিক জীবনযাপন কাটাতে বাধা সৃষ্টি হচ্ছে। আর বাঘটা সহ্য করতে না পেরে ওই নীলমণিকে অভিশপ্ত করেছে, আর যে সেই মণিটা লোভে পড়ে নিবে তার মৃত্যু হবে। আর তার কারণে রাজা আর তার পুত্রের মৃত্যু হয়েছে। হ্যাঁ তাই হয়েছে। এখান থেকে কি বাঁচার কোনো উপায় নেই গুরুমাতা? আছে, তবে ওই নীলমণি আবার সেই বাঘের চোখে স্থানান্তর করতে হবে, আর তাতেই সেই বাঘ শান্ত হয়ে যাবে। আর যদি শান্ত হয়ে যায় তাহলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। কোথায় আছে সেই বাঘ, আর কি করেই বা আমি তার কাছে পৌঁছাবো? বাঘিনী পর্বতের চূড়ায় আছে সেই বাঘ, আর সে পর্বতে গিয়েই তোকে সেই মণিটা আসল জায়গায় রাখতে হবে। তবে হ্যাঁ, বাঘিনী পর্বতের পথ কিন্তু অনেক দুর্গম, তোকে অনেক সাবধানে সেই পর্বতে যেতে হবে। ঠিক আছে গুরুমাতা, তবে তাই হবে। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। তথাস্তু। এরপর টুনি উড়ন্ত মাধুরী করে সেই নীলমণি নিয়ে বাঘিনী পর্বতের দিকে এগিয়ে যেতে থাকে। আর কিছুদূর যেতেই নেমে আসে বিপর্যয়। সূর্য কালো হয়ে আসে, চারিদিকের মেঘগুলো সাদা থেকে কালো বর্ণ ধারণ করে। চারিদিকে মেঘগুলো অস্থির হয়ে ওঠে, আর কিছু মেঘ এসে উড়ন্ত চাদর গ্রাস করে নেয়, আর অমনি টুনি ঠাস করে মাটিতে পড়ে যায়। বাপ রে বাপ, এই ঝোপঝাড়গুলোর জন্য বড় বাঁচা বেঁচে গেলাম, কিন্তু এখনো তো বাঘিনী পর্বত আসতে অনেক দেরি। এত তাড়াতাড়ি আমার জাদু কাজ করা কেন বন্ধ হয়ে গেল? এদিকে তো রাতও হয়ে গিয়েছে। এই অবস্থায় তো আমি কোথাও যেতে পারবো না, আমাকে এখানেই রাত কাটিয়ে দিতে হবে। এই বলে টুনি তার জাদু প্রয়োগ করে একটি ঘর প্রকট করতে যায়, কিন্তু তার জাদু আর কিছুতেই কাজ করে না। এখানেও তো আমি ব্যর্থ হয়ে গেলাম। এদিকে তো পেটে আমার ক্ষুধাও লেগেছে। ওই তো সামনে কিছু কলা দেখা যাচ্ছে, যাই আমি গিয়ে কটা কলা খেয়ে আসি। টুনি গুটি গুটি পায়ে সামনে এগোয়, আর কলা গাছ থেকে টুনি কটা কলা খেয়ে একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ টুনির চোখ খুলে যায়, আর তার চোখের সামনে অনেকগুলো জোনাকি পোকা দেখতে পায়। ওরে বাবারে, এগুলো এমন ভয়ঙ্কর কেন? এ কি, সবগুলো জোনাকি ওদিকে কোথায় যাচ্ছে? দেখি তো পিছু নিয়ে। টুনি জোনাকিগুলোর পিছু পিছু যেতে থাকে, আর কিছু দূর যেতেই টুনির চোখ পুরো ছানা পড়া হয়ে যায়। এত ঘন জঙ্গলের মধ্যেও যে এত মনোরম দৃশ্য আছে আমি তো ভাবতেও পারিনি। জোনাকিগুলো কেমন আপন মনে আলো জ্বালিয়ে যাচ্ছে। আমি বরং একটা কাজ করি, এখান থেকে একটা ফুল তুলে নেই, বাড়ি গিয়ে সবাইকে দেখাবো। এই বলে টুনি জল জল করে একটা ফুল ছিঁড়ে নিয়ে নিজের হাতে রাখে, আর অমনি জোনাকিগুলো উড়ে এসে টুনির দিকে চলে আসে। মনে হচ্ছে এই ফুলের আলোয় জোনাকিগুলোকে আকৃষ্ট করছে। না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, আমাকে এক্ষুনি ফুলটা লুকোতে হবে। টুনি ফুলটা নিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করে আর সোজা সামনের দিকে হাঁটতে থাকে। ফুলটা লুকিয়ে ফেলেছি, এবার আর আমার কোনো ভয় নেই। দেখি সামনে কোনো গুহা পাই কিনা। টুনি অন্ধকারের মধ্যে সামনে এগোতে থাকে, কিন্তু অন্ধকার বেশি হওয়াতেই টুনি পথ ভুলে যায়, আর সামনে একটা বড় কিছুকে সে গুহা মনে করে তার ভিতরে ঢুকে যায়। এ কি, এই গুহাটা এমন করে নড়ছে কেন? আর ভিতরটা এমন পিচ্ছিল বা কেন? এ আমি কোথায় ঢুকে পড়লাম? তুই আমার পেটের ভিতরে ঢুকে পড়েছিস।
এখন আর তোকে এখান থেকে বাঁচার কোনো রেহাই নেই। আমি থাকতে এত সহজে কেউ বাঘিনীর রাজ্যে যেতে পারবে না। যেই যাবে এভাবেই আমি তাকে গিলে খাবো। রাক্ষসটি আনন্দে হাসতে থাকে। এদিকে টুনি ভিতরে পড়ে যায় মহা বিপদে। আমার তো দম বন্ধ হয়ে আসছে। আমি যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে যে বিরামপুর রাজ্যকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। কি করি পেয়েছি, আমি বরং ফুলটা বের করি। ফুলের আলোয় সোনাকিগুলো সব চলে আসবে আর এসে এই রাক্ষসীর গায়ে আগুন জ্বালিয়ে দিবে। এরপর টুনি নিজের বুদ্ধিমতো ঝুড়ি থেকে ফুলটা বের করে। এদিকে ফুলের আলোয় জোনাকিগুলো ছুটে চলে আসে আর সবগুলো রাক্ষসীর মুখের ভিতর দিয়ে ঢুকে পড়ে। অমনি রাক্ষসীর পুরো শরীর আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আর টুনি বাহিরে বের হয়ে আসে। ওই তো বাঘিনী পর্বত, আর বাঘও তো সেখানেই দাঁড়িয়ে আছে। এখন আমি বাঘের কাছে পৌঁছই কি করে? আর এখানে তো আমার কোনো জাদুই কাজ করছে না। এমন সময় বাঘের চোখ থেকে আলো বেরিয়ে এসে নীলমণির উপরে পড়ে আর ওই মণিটা আলোর সাথে ভেসে ভেসে বাঘের চোখে গিয়ে লাগে আর বাঘ শান্তি পেয়ে আবারও নিদ্রায় চলে যায়। আর টুনি খুশি মনে বিরামপুর রাজ্যে ফিরে আসে। সেনাপতি, আপনাদের রাজ্যে আর কোনো ভয়ই থাকলো না। এবার আপনি শান্তিতে রাজ্য পরিচালনা করতে থাকুন। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। পরোপকার যে মহৎ গুণ, আর আমি সেই মহৎ গুণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। এরপর থেকে বিরামপুর রাজ্যের রাজা হয়ে ওঠে ঈগল আর অনেক ভালোভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। টুনি, আমার জন্য খাবার বারো। আমি বাগানের ফুল গাছগুলোকে পানি দিয়ে আসি, কেমন? আর কিছু ফুলও ছিঁড়ে আনি। আচ্ছা যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ফুলের গাছগুলোতে পানি দেওয়া শেষ। এবার তাজা তাজা কয়েকটা গোলাপ ফুল ছিঁড়ে আনি। ইদানিং দেখছি বাজারে গোলাপ ফুলের খুবই কদর বেড়েছে। টুনি, তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসো তো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাজারে যেতে হবে, নইলে এই ফুলগুলো যে নেতিয়ে যাবে। কই গো টুনি? টোনা, আজকে ফুল বিক্রির টাকা দিয়ে তুমি মাংস কিনে এনো কেমন? আমার খুবই মাংস খেতে ইচ্ছে করেছে গো। কতদিন হলো মাংস খাই না। ঠিক আছে, বাড়িতে তুমি সাবধানে থেকো। আর আমার ফিরতে দেরি হলে বাগানের ফুল গাছগুলোকে একটু পানি দিও, কেমন? আমি আসি গো গিন্নি। টোনা ফুলের ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে একটি ছোট্ট পরী পরিরাজ্য থেকে বনে আসে আর বনের এদিক থেকে ওদিকে ঘুরতে থাকে। বাহ, এই বনটা তো অনেক সুন্দর। আমার দেখা সব বনের চেয়ে এটা তো অনেক সুন্দর। মাকে না বলে এই বনে এসেছি। বন ঘোরা শেষে রাজ্যে ফিরে মাকে বলে এই বনে থাকার জন্য ব্যবস্থা করে নিব। আরে বাহ, সামনে কি সুন্দর ফুলের বাগান দেখা যাচ্ছে। যাই বাগানে গিয়ে ফুলের সুবাস নিয়ে আসি। পরীকন্যা সামনের দিকে চলতে থাকে। অন্যদিকে ভৈরবী মাতা বাগানে প্রবেশ করে বলতে থাকে, এই ফুলের বাগানটা বেশ নিরিবিলি, শরীরটা খুবই ক্লান্ত লাগছে। এই বাগানে একটু শুয়ে বিশ্রাম নেই। বনের পাখিদের সমস্যার কথা শুনতে শুনতে আমার এই সমস্যা দেখা দিচ্ছে। ভৈরবী বাগানের ভিতর ঘাসের উপরে শুয়ে থাকে আর পরীকন্যা বাগানে ঢুকে ফুলের সুবাস নিতে থাকে। আরে, এদিকে থেকে তো ওদিকে আরো সুন্দর ফুল দেখা যাচ্ছে। যাই, ওই দিকটায় যাই। এই কে কে আমার ঘুম ভাঙালো? কোন বেয়াদব আমাকে পা দিয়ে আঘাত করলো? তুই একটা বেয়াদব মেয়ে, এত বড় বেয়াদবি! আরে রাগ করো না, তুমি এখানে ছিলে, আমি দেখতে পাইনি গো। আমাকে ক্ষমা করে দাও। তুই ক্ষমার অযোগ্য, ভুল করেছিস আবার ক্ষমা চাচ্ছিস? তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এক্ষুনি একটা কাঁঠাল গাছ হয়ে যাবি। পরে সাথে সাথে একটি কাঁঠাল গাছ হয়ে যায়। আরে ভৈরবী মা, কি করলে তুমি? তুমি সামান্য একটা ভুলের জন্য আমাকে কাঁঠাল গাছ বানিয়ে দিলে। তুমি জানো আমি একটা পরী। তাড়াতাড়ি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, নইলে আমি তোমাকে কঠোর শাস্তি দিব। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই ভৈরবীকে ভয় দেখাচ্ছিস? তোর সাহস তো কম নয়। এই শাস্তিতে তোর মন ভরেনি, তাই না? দাঁড়া, তোকে আরো কিছু অভিশাপ যোগ করছি। তোর অনেক পিপাসা লাগবে।
তোর সাধারণ কোনো পানি খেয়ে পিপাসা মিটবে না। তুই পিপাসায় কাতর হয়ে তিলে তিলে মরবি, বুঝেছিস? এবার আমি তোকে অনেক দূরে ফেলে দিব। ভৈরবী কাঁঠাল গাছ থেকে অনেক দূরে ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে টোনা মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় রাস্তার পাশে কাঁঠাল গাছটিকে দেখে টোনা বলে, আরে আরে, এটা তো একটা কাঁঠাল গাছ, কিন্তু এই কাঁঠাল গাছটা এখানে এভাবে পড়ে আছে কেন? আশেপাশেও তো কাউকে দেখছি না। যাই হোক, আমার বাগানে তো কোনো ফলের গাছই নেই। আমি বরং কাঁঠাল গাছটাকে নিয়ে আমার বাগানে রোপণ করব। টোনা কাঁঠাল গাছটিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। টোনা, তুমি এই কাঁঠাল গাছটিকে কিনে এনেছো? আমার জন্য মাংস কিনে আনোনি? এই তো মাংস এনেছি তোমার জন্য। আর এই কাঁঠাল গাছটা রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি টুনি। এই নাও মাংস, ভালো করে রান্না করবে কেমন? যাই, আমি বরং এই কাঁঠাল গাছটা আমার বাগানে রোপণ করে আসি। টোনা কাঁঠাল গাছটিকে নিয়ে বাগানে যায় আর ফুলের গাছের পাশে রোপণ করে। গাছটা তো রোপণ করা শেষ, এবার একটু পানি দেই। উফ বাবা, আমার পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, যন্ত্রণা হচ্ছে ভীষণ। এই পাখির কাছে সাহায্য চাইলে রাক্ষস ভেবে যদি আমাকে কেটে ফেলে তাহলে তো আমি মরেই যাব। ভীষণ কষ্ট, থাকতে পারছি না, আমি এভাবে থাকতে পারছি না। পানি, পানি। আমি বরং চুপচাপ মাটির নিচ থেকে ফুলের গাছের রসগুলো চুষে খাই আর একটু পিপাসা মেটানোর চেষ্টা করি। কাঁঠাল গাছটি পিপাসায় কাতর হয়ে ফুল গাছগুলোর রস শুষে নিতে থাকে আর এদিকে ফুল গাছগুলো রসহীন হয়ে নেতিয়ে পড়তে থাকে। আর বিকেল বেলা বাগানে টোনা চলে আসে। আরে, বাগানের সব ফুল গাছগুলো এমন নেতিয়ে গেছে কেন? আজকে তো তেমন রোদও ওঠেনি, তাহলে কি হচ্ছে? না না, গাছগুলোর তো ক্ষতি হতে দেওয়া যাবে না, জলদি করে পানি দিতে হবে। টুনি, টুনি, এই তাড়াতাড়ি পানি নিয়ে আসো। এরপর টুনি পানি নিয়ে আসে আর দুজনে মিলে ফুল গাছগুলোতে পানি দেয়। বাগানে তো পানি দেওয়া শেষ টোনা, কালকে দেখবে গাছগুলো আবার আগের মতো হয়ে গেছে। চলো চলো তো এবার। এরপর ওরা দুজন চলে যায়। আবারও পানি দিয়েছে, তাড়াতাড়ি করে পানিগুলো শুষে নেই। এত পানি খাচ্ছি তাও পিপাসা মিটছে না কেন? পরিমাতা, পরিমাতা, কোথায় তুমি? আমাকে সাহায্য করো, আমি মুক্ত হতে চাই। কাঁঠাল গাছ আবারও ফুলের গাছের সব পানি শুষে নেয় আর ফুল গাছগুলো পানির অভাবে মারা যায়। পরের দিন সকালবেলা হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! বাগানের সব ফুল গাছগুলো যে মরে গেছে। এবার আমার সংসার চালাবো কি করে আমি? টুনি, আমাদের জীবিকা নির্বাহের পথ যে বন্ধ হয়ে গেল গো। আমি বুঝতে পারছি না এসব আমাদের সাথে কি হচ্ছে। আচ্ছা, এগুলো কি কাঁঠাল গাছের কারণে হয়েছে? এই কাঁঠাল গাছ যবে থেকে বাগানে রোপণ করেছো তবে থেকে এরকম শুরু হয়েছে। এক্ষুনি অলক্ষী কাঁঠাল গাছকে কেটে ফেলো। কেটো না, কেটো না আমাকে, আমি মানছি আমার পিপাসার কারণে পানির অভাবে এরকম হয়েছে। তুমি দয়া করে আমাকে কেটো না। এ কি শুনছি আমি? কাঁঠাল গাছের পিপাসা? আর কাঁঠাল গাছ কথা বলতে পারে? এ গাছ তো নিশ্চয়ই রাক্ষসে গাছ। তোমরা ভয় পেও না, আমি হলাম পরী। আমাকে ভৈরবী মা অভিশাপ দিয়ে কাঁঠাল গাছ বানিয়েছে আর আমার মাঝে অনেক পিপাসা দিয়েছে। তোমরা আমাকে দয়া করে সাহায্য করো, আমার যে বড্ড পিপাসা পেয়েছে। পরী, আমরা তোমাকে কি করে মুক্ত করব? আমরা তো কোনো জাদু জানি না। আমরা তোমাকে পানি দিয়ে তোমার পিপাসা মেটাতে পারবো। এসব সাধারণ পানিতে আমার পিপাসা মিটবে না। ভৈরবী মা বলেছে যদি কোনো পাখি তার ডান হাতের রক্ত আমার গায়ে দেয় তাহলে আমার পিপাসা মিটবে আর আমি মুক্ত হব। তুমি শান্ত হও, আমি এখনই আমার হাতের রক্ত দিয়ে তোমাকে মুক্ত করব। টোনা তার ডান হাতের রক্ত কাঁঠাল গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে পরী মুক্ত হয়। আহ, কি শান্তি! আমার পিপাসা একদম শেষ হয়ে গেছে। তোমাদের অনেক ধন্যবাদ। আমার কারণে তোমাদের ফুলের গাছ মারা গেছে, তাই আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। এই নাও, এখানে এক হাঁড়ি সোনা। এই হাঁড়ির সোনা কখনোই শেষ হবে না। তোমাদের কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে, কেমন? আমি চলি, বিদায়। এরপর পরী সেখান থেকে চলে যায় আর টোনাটুনি সোনার হাঁড়ি নিয়ে ঘরে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।